সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে একটা ইন্টারেস্টিং কোম্পানিকে নিয়ে কথা বলবো। কোম্পানিটা কিন্তু অলরেডি প্রায় আমাদের 1000% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে 5 বছরে। অথচ আমরা দেখতে পাচ্ছি প্রায় 50% মতো কিন্তু কারেক্টেড হয়ে গেছে, 49% মতো মোটামুটি কারেক্টেড। তো এই যে কোম্পানিটা রয়েছে, কোম্পানির ফান্ডামেন্টালটা কি রয়েছে, বিজনেস কি রয়েছে, কোম্পানি কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, কেন কোম্পানিটাকে বলছি ফ্যান্টাস্টিক কোম্পানি হতে চলেছে। রিনিউয়েবল এনার্জি সেক্টরে ফ্যান্টাস্টিক কোম্পানি, প্রচুর অর্ডার পেয়েছে কনস্ট্যান্টলি, অর্ডার বুক খুব ভালো রয়েছে, বড় বড় ক্লায়েন্ট রয়েছে যেমন আমুল রয়েছে, বিএসএনএল রয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো রয়েছে, এসবিআই রয়েছে, ব্যাংক অফ বরোদা রয়েছে। এই যে এত বড় ক্লায়েন্ট রয়েছে, আহমেদাবাদ থেকে, বিদেশ থেকে, যেরকম সাউথ আফ্রিকা, মোজাম্বিক থেকে, সেখান থেকে প্রচুর অর্ডার এসছে, ইন্ডিয়ারও প্রচুর অর্ডার রয়েছে। রিনিউয়েবল সোলার সেক্টরে, সোলার সেল, সোলার প্যানেলের যেসব কোম্পানিগুলোর মধ্যে, তাদের মধ্যে একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। তো আজকে এই কোম্পানিটাকে নিয়ে কথা বলবো, কোম্পানিটা ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করবো। সবকিছু বলার আগে নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। আমি যে বক্তব্য রাখি প্রতিবার যে সময় ভিডিওগুলো আনি শুধু শেখানোর জন্য, আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধু তোমাদের এডুকেশন দেওয়া, শেখানোটা। কোনো স্টক ব্যাপার নয়, কোনো রেকমেন্ডেশন নয়, একবারের জন্য কোনো স্টকে কেনার কথা বলছি না, বলিও নি। আমার শুধুমাত্র কাজ নিজেরা শেখো, কারণ হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ একটা রয়েছে, সেখানে দারুণ সব আলোচনা হয়। সেখানে যারা আলোচনা করছো, যারা বলছে, তারাও প্রচুর হেল্পফুল ছেলে, তারা ফ্রিতে প্রচুর হেল্প করে দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। সেখানে যোগাযোগ করতে হতে পারো ফর একটা অ্যাডভাইস পাওয়ার জন্য, বেটার অ্যাডভাইস। নিজের আলোচনা করার জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এভরিথিং ইজ ফ্রি। একটা পেন ড্রাইভ ব্যবস্থা হয়েছে, যারা টেকনিক্যাল ফান্ডামেন্টাল ব্যাপার কিছু শিখতে চায় তাদের জন্য, সেটা কিন্তু পয়সা দিয়ে নিতে হবে, এবং সেখানে প্রচুর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের ভিডিওগুলো করে রেখেছি, সেগুলো নিতে পারো। 1600 টাকা মোটামুটি কস্ট পড়বে। আসা যাক, সবকিছু শুরুর আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। আসা যাক ভিডিওর দিকে। নিফটি সিনারিও দেখবো, ডোনাল্ড ট্রাম্পের সিচুয়েশন বুঝবো, বাজেটে কি দাঁড়ালো, সেই বাজেটটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তার একটা ব্যাপার বোঝাবো, সবকিছু নিয়ে কিন্তু আসা। আজকে সিচুয়েশন দেখা যাচ্ছে, নিফটি কিন্তু 23,514 কাছে চলে এসছে। এটা এমন একটা সিনারিও দেখা যাচ্ছে যে কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হয়েছে। গতকাল আমরা যেখানে দেখছিলাম 23,300, 340 কাছাকাছি চলছিল, তো হঠাৎ করেই আজকে দেখলাম প্রায় 200 পয়েন্ট মতো জাম্প করেছে। কিন্তু এটা সবচেয়ে বড় প্রশ্ন সেটা নয় যে জাম্প করলো 200 পয়েন্ট বা প্রথমে একটা গ্যাপ আপ নিয়ে শুরু হলো। প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে এই যে মুহূর্তে এই চেঞ্জেসটা হলো, এটা কি স্টেবল? অর্থাৎ আগামী দিন কি তার মানে 23,500 থেকে 24,800, তারপরে একদম আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল জায়গায় চলে আসবে, যেখান থেকে আমাদের আবার এক্সপেক্ট করবো আমরা, যেখানে বলছিলাম 26,000 চলে আসবে, 26,000 পরে মাইলস্টোনগুলো একটা একটা অতিক্রম করে চলে যাবে। কিন্তু এখনই এই মুহূর্তে কিন্তু সেই সিচুয়েশন হয়েছে বলে মনে হচ্ছে না। বরঞ্চ অ্যাজ পার স্পেশালিস্টদের মত অনুযায়ী এটা কিন্তু একটা ডেড ক্যাট বাউন্স হতে পারে, কারণ বেশ কিছু পয়েন্ট কিন্তু এর সঙ্গে যুক্ত রয়ে গেছে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন ফার্স্ট পয়েন্ট, সেটা কিন্তু রয়েছে বাজেট। বাজেটটার দিকে তাকিয়েছিল মার্কেট। বাজেট যেখানে খুব বেশি ফলপ্রসূ হয়নি। আমি আগের দিন ডিটেলস বাজেট নিয়ে বলেছি, যেগুলো এক্সপেকটেশন নিয়ে একদিন বলেছিলাম। তো কালকে যেটা বলেছিলাম, কালকে সেটা বক্তব্য রেখেছি, সেটা হচ্ছে বাজেট কি কি এসছে। 12টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম, কোন কোন ক্ষেত্রে ইম্পর্টেন্টগুলো রয়েছে, 4টে সেক্টর, সেগুলোর দিকে, এগ্রিকালচার দিকে ইম্প্রুভমেন্ট করার চিন্তা ভাবনা চলছে। কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিলেটেড ব্যাপারগুলোতে কিন্তু খুব বেশি ইম্প্রুভমেন্ট ছিল না। সে কারণে কিন্তু বাজেটটাকে খুব বিরাট কিছু বলা যাচ্ছিল না। পজিটিভ নেগেটিভ সমস্ত দিক নিয়ে আলোচনা করেছি, যদি না দেখে থাকো দেখে নিও আমার টেক ইনভেস্টর চ্যানেল যেটা রয়েছে সেখানে। আর যেটা বক্তব্য আজকে এই মুহূর্তে, এখন দেখতে পাচ্ছি আমরা 23,500, 498, 23,500 কাছে রয়েছে। প্রশ্ন এখন থাকছে, তাহলে নিফটি এই মুহূর্তে তাহলে কোথায় দাঁড়িয়ে রয়েছে, মানে এক্সপেকটেশন কি, মানে আগামী এর পর থেকে কোথায় যেতে চলেছে। এখানে 3টে লাইন তোমার স্পষ্ট দেখতে পাচ্ছ, একটা রেড কালারের লাইন দেখতে পাচ্ছ, একটা ব্লু কালারের লাইন দেখতে পাচ্ছ, একটা নিচে হচ্ছে গ্রিন কালারের লাইন। বেশ, জাস্ট 3টে লাইন ফার্স্টে বলবো। সাপোর্ট রেজিস্ট্যান্স কথা এখনই কিছু বলছি না, আগে এই ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখবে একটা জায়গায় প্রতিবারে এসে আমি টেকনিক্যাল আমার যে চ্যানেল রয়েছে সেখানে তুমি দেখলে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ডিটেলস আমি সেখানে বলেছি। এখন আর সেখানে এসব নিয়ে বলতে যাচ্ছি না। এখন এখানে সিম্পল যে বিষয়টা বলা, সেটা হচ্ছে যে মার্কেট প্রতিবারই যে প্রাইস বারবার নেমে এসছে, এবং এই 22,600, 22,700 কাছাকাছি এসে আবার সেটা ওপরে উঠে গেছে। এইরকম একটা জায়গায় কিন্তু একটা রেকর্ড তৈরি করছে। এবারে দেখা যাচ্ছে আমাদের চার্টের মাধ্যমে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি 23,800 কাছাকাছি, 622, মোটামুটি 23,700, 622 থেকে 700। অর্থাৎ এইটাকে আমি বলতে চাইছি কি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ যখন এই এরপরে 23,511 যেটা দাঁড়িয়ে রয়েছে, সেটাকে আমরা এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে 23,700, মানে 622 সাইকোলজিক্যাল যে লাইন, সেটা হচ্ছে 700।
এই 700-র ওপরে যখন ব্রেক করে অর্থাৎ মোটামুটি 690-700 কাছে চলে যাবে, তখন আমরা কিন্তু একটা ভালো র্যালি পজিটিভ মুভমেন্ট দেখতে পারবো। কিন্তু সেটা এক্সপেকটেশন ওয়েট করতে হবে, প্রথম ঘটনা এটা। আর সেকেন্ড লেভেল যেটাকে আমি বলছি সেটা হচ্ছে তারপরে 24,200 চলে যাচ্ছে। আমি সেটা অনেক দূরের প্রশ্ন। ইমিডিয়েটলি যেটা সেটা হচ্ছে 23,700-কে ব্রেক করে ওপর উঠতে পারি কিনা, সেটা প্রথম প্রশ্ন। এবার আসছি প্র্যাকটিক্যাল পয়েন্টগুলোর দিকে। এক নম্বর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ রিলেটেড ব্যাপারগুলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অলরেডি যে খবর পাওয়া গেছে সেই অনুযায়ী কিন্তু যেটা বলা হচ্ছে কানাডা ক্ষেত্রে এবং যেটাকে বলা চায়না, এদের সকলের ক্ষেত্রে কিন্তু অলরেডি ট্যারিফ চার্জ করা হয়েছে এবং যাকে বলা হচ্ছে এক্সপোর্টের ট্যারিফ, অর্থাৎ তোমার দেশে যে প্রোডাকশনগুলো হচ্ছে, তোমার দেশের প্রোডাকশনের তুলনায় যদি সস্তায় বিদেশে কোনো প্রোডাক্ট বিক্রি হয় দেশে, তাহলে তোমার দেশের প্রোডাক্ট কিন্তু আর বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি হওয়ার ফলে যে প্রবলেমগুলো দেখা দিচ্ছিল সেটা থেকে আটকানোর জন্য, সেটাকে দেশীয় শিল্পকে উন্নতি করার জন্য কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প, প্রাইম মিনিস্টার ইউএস, উনি কিন্তু এই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে যে ট্যারিফ আমরা বাড়াতে চলেছি। ট্যারিফ বাড়ানোর ফলে আলটিমেটলি কিন্তু এই জায়গাটা একটা নেগেটিভিটি তৈরি হবে। আজকের ভিডিওর মধ্যে প্রথম ঘটনা সেটা হচ্ছে আমরা মার্কেটের সিনারিও দেখে নিচ্ছি, মার্কেট আগামী দিনে কোথায় যেতে পারে সেটা দেখে নিচ্ছি। তৃতীয় ব্যাপার, একটা স্টককে নিয়ে আলোচনা করবো। স্টকটা কিন্তু 50% কাছাকাছি কারেক্টেড হয়ে গেছে রিনিউয়েবল এনার্জি সেক্টরে, সেই ব্যাপারটা কিন্তু বলা রয়েছে। অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেক্টরে এমন একটা স্টক যে কিন্তু 50% কারেকশনের মধ্যে রয়েছে, সেই স্টকটার বিজনেস কি, অর্ডার বুক কি কি রয়েছে, স্টকটার শেয়ার হোল্ডাররা কত পার্সেন্ট রয়েছে এবং নেগেটিভ পয়েন্ট কি কি রয়েছে, সেগুলো সবকিছু আলোচনা করবো। তাহলে মোটামুটি একটা জায়গা আমরা বুঝতে পারলাম নিফটি এখন সিনারিও দাঁড়িয়ে রয়েছে, একটা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যে নীতি তার উপর দাঁড়িয়ে রয়েছে। একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজেটের ব্যাপারে পজিটিভ কিছু দেখাতে পারেনি, সেজন্য কোনো জাম্প করতে পারলো না। পরবর্তীকালে Q3 যে রেজাল্টগুলো এলো, খুব ভালো রেজাল্ট কিন্তু কোনোটাই আসেনি, এইগুলো কিন্তু একটা নেগেটিভিটি। নাম্বার 4 হচ্ছে রুপির ব্যাপারে কিন্তু বেশ উইক রয়ে গেছে রুপি, এবং কালকে 87-কে ছাড়িয়ে গেছে, এটা রেকর্ড হয়েছে, মানে এতটা পড়ে গেছে, রুপির দাম এত কমে গেছে, ফলে এইগুলো একটা কিন্তু নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে বেশ। তা এই পয়েন্টের পরে এবার আমরা চলে আসবো যে ক্ষেত্রে, সেই স্টকটার ক্ষেত্রে যাব। স্টকটা কিন্তু সোলার এনার্জি সেক্টরের একটা অসম্ভব ভালো স্টক। বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করা রয়েছে, টাটা কোম্পানি বা বিএসএনএল এদের বড় ক্লায়েন্ট রয়েছে এরা, এবং সোলার রুফটপ প্যানেলের ব্যাপারে প্রচুর অর্ডার পেয়েছে। এখন বলে না, আমি 2-3 মাস আগের কথা বলবো, সমস্ত অর্ডার বুক প্রচুর পরিমাণ রয়েছে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন তৈরি করা রয়েছে এবং সে ব্যাপারে কাজ করছে। শেয়ার হোল্ডার 70% শেয়ার হোল্ডার রয়েছে, প্লেজিং কিছুটা শেয়ার হোল্ডার করে রেখেছে, কম বেশি সবই এনার্জি সেক্টরের কম বেশি করা রয়েছে। এই কোম্পানিটা কি নাম বা কোম্পানি কিভাবে কাজ করে, শুধু নাম জেনে যারা চলে যাবে তারা শুধু নামটা জেনে নিতে পারো, কিন্তু যারা নাম জানার পরে আর কিছু জানতে চাইছো তাদের জন্য তারপরে অনেক কিছু বাকি রয়ে গেছে। কোম্পানির নাম হচ্ছে জোডিয়াক এনার্জি লিমিটেড। জোডিয়াক এনার্জি লিমিটেডকে যদি আমরা দেখি, এই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি প্রায় 50% কাছে, যেখানে চলে গেছিল 816, সেখান থেকে নেবে প্রায় 52%, 54% চলে গেছিল। আজকে দেখলাম এর মুভমেন্ট কিছুটা হয়েছে, অর্থাৎ 54% বেশি কারেক্টেড হয়ে গেছে। সেই কোম্পানিটা আজকের দিনে কিন্তু স্লাইটলি কিছুটা মুভমেন্ট পজিটিভ দেখাচ্ছে। এখন এই কোম্পানিটা কেন এই 5 দিনের মধ্যে প্রায় 11% মতো জাম্প করেছে কোম্পানি পজিটিভনেস নেগেটিভনেস সেগুলো সব আলোচনা করবো। চলে আসা যাক প্রথম ঘটনার দিকে। কোম্পানিটা সোলার সেক্টরে একটা বেশ বড় মাপের কাজকর্ম করে এবং সোলার যেসব ফটোভোল্টিক সেল সেগুলো এরা তৈরি করছে। ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপর কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি। আহমেদাবাদ, গুজরাটের মেন অফিস রয়েছে, এদের সলিউশন সেন্টার রয়েছে। 3 ডিকেডস ধরে কাজ করে চলেছে, বহুদিন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল রুফটপের উপর কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল সমস্ত রুফটপ তার উপর কাজ করছে, রিলায়েবল সোলার সলিউশন তৈরি করে দিচ্ছে। ফ্যান্টাস্টিক কোম্পানির লিডিং কোম্পানি বলা যেতে পারে। এদের যে সার্ভিসগুলো রয়েছে, যেটা প্রথমে বলছিলাম সোলার ফটোভোল্টিকের উপর কাজ করে, সোলার ফটোভোল্টিক সিস্টেম কাজ করে, এবং এছাড়া কনসেন্ট্রেট সোলার থার্মাল রয়েছে। এছাড়াও আরও কাজ রয়েছে, সেটা হচ্ছে ডিজেল আর গ্যাস বেসড ক্যাপটিভ কো-জেনারেশন পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, বিল্ডিং ইন্টিগ্রেশন ফটোভোল্টিক সিস্টেম করে, টোটালি কনসেন্ট্রেট করে রয়েছে কিন্তু সোলার সিস্টেমের উপরে। এবার আসছি যে বিষয়টা, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই যে কোম্পানিটার কথা বলতে চলেছি, কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 বছরের মধ্যে আমাদেরকে অ্যাপ্রক্সিমেট ডাউন হয়ে গেছে প্রায় 53-54%-এর। যদি এই মুভমেন্টে আমরা যদি দেখি কোম্পানিটার ক্ষেত্রে, কোম্পানির মধ্যে যে ফান্ডামেন্টালগুলো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা একটু আমরা নজর রাখতে হবে। কোম্পানিটার এই মুহূর্তে মার্কেট ক্যাপ একদম ছোট্ট, ন্যানো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে, 636 কোটি মার্কেট ক্যাপ রয়েছে, পি রয়েছে 47, একটু ওভার ভ্যালু রয়েছে।
কোম্পানি যদি বিজনেসটা দেখি এবারে প্রথম পয়েন্টের দিকে, বিজনেস যেটা রয়েছে যেটা আমি বলছিলাম, রেসিডেন্সিয়াল রুফটপ, কমার্শিয়াল রুফটপ, ইন্ডাস্ট্রিয়াল, গ্রাউন্ড মাউন্টেড, অর্থাৎ নিচে গ্রাউন্ডে এদের সমস্ত প্রজেক্টগুলো রয়েছে। তো এদের প্রচুর কাস্টমার হচ্ছে, 10,000-এর বেশি কাস্টমার এবং 1 লক্ষ বেশি রুফটপ সোলার প্ল্যান্ট তারা ইনস্টল করে নিয়েছে। তো এদের যে বেসিক্যালি যারা ক্লায়েন্ট রয়েছে, আমুল রয়েছে, ব্যাংক অফ বরোদা, বিএসএনএল, তা এছাড়া জিএসসি ব্যাংক, ইসরো আছে, লার্সেন অ্যান্ড টুব্রো, এসবিআই, টয়েট পাওয়ার, বড় বড় টয়োটা, ভোদাফোন, এরা সবই রয়েছে। কোম্পানি প্রশ্ন মাঝখানে থেকে যাচ্ছে এটা যে রিনিউয়েবল এনার্জি সেক্টর এত ইমপ্রুভমেন্টের মধ্যে কারেকশন হওয়ার কারণ কি? একটা কারণ সবচেয়ে বড় রয়েছে, সেটা হচ্ছে ইউএস। কারণ ইউএস এর একটা বড় মাপের কিন্তু ডিমান্ড রয়েছে এবং সেই ডিমান্ডটা যখন কমে যাচ্ছে, কারণ ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প উনি যে কথা বলেছেন তাতে বলা হয়েছিল যে রিনিউয়েবল এনার্জি নিয়ে খুব একটা উৎসাহ উনি দেখাননি। তো যাই হোক, সেই কারণের জন্য কিছুটা আমরা দেখলাম রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয় ফ্যান্টাস্টিক রয়েছে, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় 22%, রিটার্ন ইকুইটি 26% রয়েছে এবং ডেট টু ইকুইটি রেশিও কিছুটা বেশি 1.03, 1 মধ্যে থাকলে ভালো হয়। প্রোমোটার হোল্ডিং 70% বেশি রয়েছে এবং সেলস গ্রোথ 3 বছরে 29% এবং 5 বছরে 28% মতো রয়েছে। যদি আমরা দেখে নিই লাস্ট কোয়ার্টারগুলোতে, এটা সেপ্টেম্বর রেজাল্ট, এই কোয়ার্টার রেজাল্ট আসেনি। নেট প্রফিটেবিলিটি দেখি, যেটা গত বছর ছিল 1.48 ক্রোর্স, মানে 1.5 কোটি মতো, সেটা কিন্তু 2.5 কোটি হয়ে গেছে। গত কোয়ার্টারে ছিল 2.33, সেখান থেকে 2.49। ইয়ারলি, কোয়ার্টারলি দুটো ক্ষেত্রেই আমরা লাস্ট কোয়ার্টার সেপ্টেম্বরে আমরা কিন্তু দেখেছি যথেষ্ট ভালো রেজাল্ট দেখিয়েছে। এই ক্ষেত্রে প্রোমোটারের সংখ্যা 70% রয়ে গেছে এবং কিছুটা সামান্য হলো এফআইআই কিছুটা সেল করেছে, ডিআইআই কিছুটা সেল করেছে। এইগুলো হলো খুব পজিটিভ ব্যাপার যেগুলো দেখার রয়েছে। ক্যাশ ফ্লো, নেট ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে, এগুলো হচ্ছে পজিটিভ ব্যাপার, ভালো কথা। এর আরও পজিটিভ ব্যাপারের মধ্যে আরও দুটো জিনিস রয়েছে, সেটাও খুব ইন্টারেস্টিং। যেরকম 1 নাম্বার পয়েন্ট হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা কিন্তু খুব পজিটিভ রয়েছে, মানে 22.4%, মানে কিন্তু খুব পজিটিভ। রিটার্ন অন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, ডেট টু ইকুইটি রেশিও কি, এগুলো নিয়ে আগে মেম্বারশিপ নিয়ে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, সেগুলো সব ফান্ডামেন্টাল বলেছি, বুঝিয়েছি। এখানে সেই সুযোগটা নেই, কারণ হচ্ছে আপাতত বন্ধ রয়েছে। সে তার বদলে পেন ড্রাইভ তোমরা নিতে পারো, আমি পেন ড্রাইভেও দিয়ে দিচ্ছি। 1600 টাকা করে দাম মোটামুটি পড়ছে, প্রায় 22-23টা ফান্ডামেন্টাল ভিডিও সমস্ত থাকছে ওর মধ্যে এবং সঙ্গে টেকনিক্যাল বেশ কিছু জিনিস বলা আছে। তো সেটা হয়ে গেল ব্যাপার। পেন ড্রাইভ মোটামুটি 16 জিবি পেন ড্রাইভ করে অ্যাড্রেস দিয়ে দিলে সেখানে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে এছাড়া সুযোগ সুবিধা থাকছে, যেরকম পোর্টফোলিও নেক্সট 1 ইয়ার অ্যানালিসিস করে দেবো উইদাউট এনি কস্ট, ফ্রি অফ কস্ট, এগুলো সব থাকে। এগুলো ঠিক আছে, আলাদা পরের ব্যাপার। এখন ইমিডিয়েট যে ব্যাপার সেটা হচ্ছে কোম্পানিটার এই মুভমেন্টে দাঁড়িয়ে রয়েছে যেখানে প্রচুর ডিমান্ড রয়েছে, অথচ যেখানে 411 থেকে নেবে মোটামুটি 50%-এর বেশি কিন্তু ডাউন হয়ে গেছে। এই সুযোগে এটা কিন্তু পজিটিভ। এবার আসবো নেগেটিভ পয়েন্টগুলো, যেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেগেটিভ পয়েন্টগুলো বলতে কি কি বোঝাচ্ছে? প্রথম নেগেটিভ পয়েন্ট যেটা এই কোম্পানিকে দেখতে হবে, প্রথম নেগেটিভ পয়েন্ট হচ্ছে প্লেজিং। এই কোম্পানিটা কিন্তু কিছু পরিমাণে কিন্তু প্লেজ করা আছে, সো এটাকে কিন্তু একটা কল করে নিচ্ছি। 16% প্লেজিং করেছে। 16 প্লেজিং করেছে মানে কোনো প্রমোটার কোম্পানি, সেই প্রমোটারটা কি করে, কিছু বিজনেসের কারণ হোক বা অন্য কোনো কারণের জন্য তার নিজের যে স্টেকটা রয়েছে, শেয়ারটা যে, সেগুলো সে বন্ধ করে রেখে তার বদলে লোন নেয়। সেই লোনটা নিয়ে নর্মালি কি করে, কাজে লাগায়। এবারে এক্ষেত্রে 16%, প্রায় 17% কিন্তু প্লেজ করে রেখেছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট সামান্য হলো এফআইআই ডিআই কিন্তু সেল করেছে, 1.46 থেকে 1.32 হয়েছে, আর 0.59 থেকে 0.56 হয়েছে, সামান্য। ওদিক থেকে রিটেলাররা কিন্তু বাড়িয়েছে। রিটেলারের সংখ্যা 28% রিটেলার কিন্তু হোল্ড করছে। রিটেলারের সংখ্যা কম হওয়াটা কিছুটা হলেও পজিটিভ ব্যাপার দেখা যায়, বোঝা গেল। এবার আসছি নেক্সট পয়েন্টের দিকে, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই সিনারিওতে যেখানে কোম্পানিটা দুর্দান্তভাবে কাজকর্মগুলো করছে, বেশ কিছু বিষয়ের উপর, যেরকম লিথিয়াম আয়ন ব্যাটারি, ইভি চার্জার, সোলার ওয়াটার ডিস্যালিনেশন, এর ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। ফলে এদের এমনই একটা সিচুয়েশনে রয়েছে কোম্পানিটা, যেখানে অনেকগুলো পজিটিভ পয়েন্ট যুক্ত হয়েছে। এই পজিটিভ পয়েন্টগুলোর মধ্যে প্রথম হচ্ছে রিনিউয়েবল এনার্জি সোর্স। রিনিউয়েবল এনার্জির মধ্যে কাজগুলো করার জন্য আগামী দিনে এই পার্টিকুলার বিজনেসটা কিন্তু দারুণভাবে চলবে, ফলে বিজনেস দিক থেকে অসম্ভব ভালো রয়েছে। সেকেন্ড ওয়ান, অলরেডি কানেক্টেড হয়ে গেছে অনেকটা, ফলে সেদিক থেকেও একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে। তৃতীয় ব্যাপার কি? তৃতীয় ব্যাপার হচ্ছে কোম্পানিটার কিছু নেগেটিভনেস রয়েছে, যেরকম প্লেজিং করা আছে কোম্পানি, কিন্তু প্লেজিং পার্সেন্টেজ পরিমাণ
অনেকটাই কম, এবং সেই টাকাগুলো কোম্পানি কাজে লাগিয়েছে কিন্তু ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে নিজেদের ইনস্টলেশনের কাজে। এই ধরনের কাজগুলো এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু হার্ডওয়্যার লেভেল যাকে বলা হয়, যে ব্যাপারগুলো যেগুলোকে বলা হয় যে অ্যাসেট পারচেসগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর খরচ খরচা হয়। ভালো কাজ। এবার আসছি অর্ডার বুকের দিকে। কোম্পানি কিন্তু প্রচুর অর্ডার কিন্তু পেয়েছে। প্রেজেন্ট যে অর্ডারটা হচ্ছে স্ট্রং প্যাক বলে একটা কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকায়। তাদের রুফটপের ওপরে কিন্তু এরা কাজ করে, জাম্বিয়া আফ্রিকা, সেখানে কিন্তু স্ট্রং প্যাক বলে একটা কোম্পানি রয়েছে, তারা অর্ডার দিয়েছে। সেই অর্ডারের কিন্তু এক্সিকিউশন ব্যাপার রয়েছে। তো এইটা কিন্তু বেশ আগের কথা বলছি, এবং এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাচ্ছে 28শে ফেব্রুয়ারির মধ্যে 2025 সাল। এই অর্ডারটা মানে ইউএসডি ডলারে কিন্তু অর্ডারটা এসছে। এই রকম ধরনের বেশ কিছু অর্ডার কিন্তু এরা পেয়ে চলেছে একটার পর একটা। সোলার পাওয়ার জেনারেশন প্ল্যান্টের ব্যাপারে কাজকর্মগুলো করছে। নেট প্রফিট এদের গতবারও দেখেছিলাম ভালো পরিমাণে জাম্প করেছে। এছাড়া আরও অনেক অর্ডার কিন্তু এদের এসছে। যেমন আরেকটা অর্ডারের ক্ষেত্রে বলবো, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন তরফ থেকেও কিন্তু ভালো পরিমাণে অর্ডার এসছে এই রুফটপ প্যানেলের উপরে। দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে কিভাবে এরা কাজ করে। রুফটপ প্যানেলের মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এদের রয়েছে রুফটপ প্যানেল, এবং সেখান থেকে প্রচুর এনার্জি তৈরি হয়, এবং যেহেতু সান থেকে এদের রিসোর্সগুলো তৈরি হচ্ছে, সোর্স রয়েছে এনার্জি সোর্স, সুতরাং এটা অফুরন্ত রয়ে গেছে। এবং এছাড়া অর্ডার বুকে কিন্তু আরও অনেক অর্ডার কিন্তু রয়ে গেছে। প্রেজেন্টলি এদের যে অর্ডারগুলো একটা পর একটা এসছে, যেগুলো এক্সিকিউশন লেভেলে রয়েছে, এগুলো এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু দেখতে পারবো কোম্পানির ক্ষেত্রে আরও অনেক বেশি প্রফিটেবিলিটি আমাদের নজরে আসবে। আমি যদি কোম্পানির 5 বছর রিটার্ন দেখি, আনবিলিভেবল রিটার্ন দিয়েছে। আফটার এখান থেকে 50% কারেকশন হওয়ার পরেও এদের রিটার্নের পরিমাণটা কিন্তু এখনও, মানে যদি আমি সেই সময়তে ধরতাম তাহলে রিটার্নের পরিমাণ ছিল আরও বেশি, মানে অ্যাপ্রক্সিমেট এখানে দিচ্ছে প্রচুর পরিমাণে চলে আসতো। কিন্তু আমি যদি মোটামুটি ধরে নিই ম্যাক্সিমাম রিটার্নে যদি যাই, সেখানেও দেখবো আমরা যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে কোম্পানি। ফ্যান্টাস্টিক। অনেকগুলো সুযোগ সুবিধা দিচ্ছে, আবার কিছু নেগেটিভিটি রয়েছে। সবসময় যেটা বলি, কেনার আগে কিন্তু সবসময় এটা কোনো রেকমেন্ডেশন নয়, একটা অ্যানালিসিস। তোমরা নিজেরা বাই করার আগে নিজেরা বারবার দেখে শুনে নেবে, কখনো কাউকে ব্লেম দেওয়ার ব্যাপার নয়, নিজেরা শিখে নেবে, জেনে বুঝে তবে কিন্তু এখানে যাকে বলা হয় ইনভেস্ট করবে। বোঝা গেল? এবার আসা যাক নেক্সট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে এই ইন্টারেস্টিং কোম্পানির ক্ষেত্রে কার কাছে রয়েছে। আমার নিজের কাছে কেনা রয়েছে, তোমাদের কার কাছে রয়েছে জানাবে। আজকের মতো শেষ হলো, নমস্কার।